বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাটে ক্ষতি ৫১ লাখ টাকা, বললেন খন্দকার মোশাররফ। সম্রাটের অভাব টের পাচ্ছে আওয়ামী লীগ। দেশে $৩৪ বিলিয়ন রিজার্ভ রয়েছে, বললেন অর্থমন্ত্রী। বিএনপির ছেড়ে দেওয়া ৫ আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি। মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তায় ঘাটতি ছিল না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার দেখুন বিস্তারিত। বিএনপি কার্যালয়ে ভাঙচুর, লুটপাটে ক্ষতি ৫১ লাখ টাকা, বললেন খন্দকার মোশাররফ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৫০,৮২,৫০০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দলটি। রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ক্ষতির তথ্য তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ল্যাপটপ, কম্পিউটার, হার্ড ডিস্ক, নথিপত্র, ব্যাংকের কাগজপত্র, নগদ অর্থ লুট করা হয়েছে, যা প্রকৃতপক্ষে একটি ডাকাতির ঘটনা। এই বিএনপি নেতার অভিযোগ, ৭ ডিসেম্বর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ হামলা চালায়। সেদিন পুলিশের ছত্রছায়ায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকে এবং তারা বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়, মালামাল লুটে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, কোনো অফিস বা গৃহে তল্লাশির সময় মালিকপক্ষ নিরপেক্ষ ব্যক্তিদের সাক্ষী হিসেবে রাখার সাধারণ আইন রয়েছে, কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানের ক্ষেত্রে পুলিশ তা অগ্রাহ্য করেছে। ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ছিল। গণসমাবেশকে কেন্দ্র করে ২ দিন আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন দলটির কিছু নেতাকর্মী। রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন। পুলিশ ও বিএনপি উভয় পক্ষে অনেকেই আহত হন। সেদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে দলটির কয়েকশো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। কার্যালয় থেকে ককটেল উদ্ধারের কথাও জানায় পুলিশ। ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য জানাতে রোববার সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, পুলিশের কিছু কর্মকর্তা ও সদস্য দলীয় কর্মীর মতো প্রতিপক্ষকে হেয় বিপদাপন্ন করার জন্য সেদিন সাদা ব্যাগে করে নিজেরাই ককটেল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে গেছেন। অপরদিকে সম্রাটের অভাব টের পাচ্ছে আওয়ামী লীগ। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়। তবে বিজয় শোভাযাত্রা ছিল অনেকটা নিষ্প্রাণ। অথচ কিছুদিন আগেও আওয়ামী লীগের এ ধরনের শোভাযাত্রায় লোকারণ্য হতো নজিরহীন। আর এর পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী। রাজধানীতে যেকোনো সভা সমাবেশে লোকের জমায়েত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অন্যতম। তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি। ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের সংগঠিত করার ক্ষেত্রে সম্রাট ছিলেন অন্যতম সহায়ক শক্তি। কর্মী বান্ধব হওয়ার কারণে দ্রুত কর্মীদের সঙ্গে তার সম্পর্ক হয়ে ওঠে। এভাবে কর্মীদের তিনি চাঙ্গা করে রাখতেন। উল্লেখ্য যে গত ২২ আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিনি জামিনে মুক্তি পেয়েছেন। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ইসমাইল চৌধুরী সম্রাট আলোচনায় আসেন। এই সময় ঢাকা মহানগরীতে বিপর্যস্ত আওয়ামী লীগের সংগঠিত করার কাজ শুরু করেন ইসমাইল চৌধুরী সম্রাট। এরপর ২০০৬ সালে বিএনপি জামায়াত জোট সরকার যখন ক্ষমতা ছাড়ে, তখন পল্টন এলাকায় বিএনপি জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সহিংসতা ঘটে। সেই সময় বিএনপি জামায়াতের পরিকল্পনা ছিল আওয়ামী লীগ অফিস জ্বালিয়ে দেওয়া, কিন্তু ইসমাইল চৌধুরী সম্রাট সহ আরও কয়েকজন নেতা সেদিন সাহসিকতার সঙ্গে বিএনপি জামায়াতকে প্রতিহত করেছিলেন। না হলে আওয়ামী লীগের ঢাকায় অস্তিত্ব কতটুকু থাকত সেটি নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলোচনা রয়েছে। ২০০৭ সালে 1-11-এ আসার পর শেখ হাসিনা গ্রেফতার হন। এই সময় ইসমাইল চৌধুরী সম্রাটের ভূমিকা ছিল প্রশংসনীয়। শেখ হাসিনার পক্ষে নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। এভাবেই আস্তে আস্তে রাজনীতিতে তিনি একটি আলাদা বলয় তৈরি করেছেন। এমনকি নেতারাও তার উপর নানা বিষয়ে নির্ভরশীল ছিলেন। কিন্তু ২০১৯ সালের ৬ অক্টোবর গ্রেফতার হওয়ার পর অনেকটা বেকায়দায় পড়েন অনেক কেন্দ্রীয় নেতাও। অপরদিকে দেশে $৩৪ বিলিয়ন রিজার্ভ রয়েছে, বললেন অর্থমন্ত্রী। দেশে বর্তমানে $৩৪ বিলিয়ন রিজার্ভ মজুদ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ১৬ ডিসেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা জানান। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসি যখন তখন রিজার্ভ ছিল মাত্র $7 বিলিয়ন। সেখান থেকে আমরা এটাকে $48 বিলিয়ন নিয়ে গিয়েছিলাম। বিশ্বে চলমান সংঘাতের কারণে আমাদের রিজার্ভ এখন $34 বিলিয়ন। এটা অনেক বেশি। এছাড়া এটা প্রতিদিন পরিবর্তনও হয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন 2008 সালে বাংলাদেশ ছিল 60তম অর্থনীতির দেশ, আজ বিশ্বে 41তম অর্থনীতির দেশ। এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সবার প্রচেষ্টায়। অর্থমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের ভৌগোলিক মুক্তি এনে দিয়েছেন, কিন্তু অর্থনৈতিক মুক্তির কাজটি তার জীবদ্দশায় সমাপ্ত করে যেতে পারেননি। সে সুযোগটি তিনি পাননি। জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছেন আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক। সভায় অন্যান্যের মধ্যে কুমিল্লা 5 আসনের সংসদ সদস্য আবুল হাশেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিমউদ্দিন চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপির ছেড়ে যাওয়া 5 আসনে উপনির্বাচন 1 ফেব্রুয়ারি। জাতীয় সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা 6 এমপির এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসির তফসিল অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি এই 5 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন ভোটে হবে। ভোটে সিসি ক্যামেরা থাকবে কিনা তা পরবর্তীতে জানানো হবে। রোববার শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচনের বিষয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান। বেলা 11টায় কমিশন সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার হাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে বাকি 4 কমিশনার সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। এর আগে গত 10 ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির 7 এমপি পদত্যাগপত্র ইমেইলে স্পিকারের কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়। তারা হলেন আমিনুল ইসলাম, হারুনুর রশিদ, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন, আব্দুস সাত্তার, রুমিন ফারহানা। অপরদিকে মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তায় ঘাটতি ছিল না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। আমাদের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এত শক্ত যে প্রত্যেকটা ওয়ার্ডে বিট পুলিশ রয়েছে। খবর শোনার পর স্থানীয় থানার ওসি ড্রেস না পরে সেখানে দৌড়ে গিয়েছেন। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক সমন্বয় ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির 6ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এনামুল হক সহ বিভিন্ন মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস গত 14 ডিসেম্বর সকালে রাজধানী শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজিদুল ইসলাম সুমনের বাসায় যান। সেখানে অবস্থান নেন মায়ের কান্না সংগঠনের নেতাকর্মীরা। তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে বিচারের নামে সামরিক ব্যক্তিদের হত্যার অভিযোগ করেন। 1977 সালে সেই ঘটনার ভুক্তভোগী পরিবারগুলো বাড়িতে যাওয়ার আহ্বান জানান। তাতে মার্কিন রাষ্ট্রদূত সাড়া দেননি বলে অভিযোগ করেছে সংগঠনটি। সেই সময় নিরাপত্তাজনিত কারণে চলে আসতে বাধ্য হন রাষ্ট্রদূত। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত যে একটি বাড়িতে গিয়েছিলেন সেই তথ্য কিভাবে ফাঁস হলো আমরা জানি না।